তুমিও খাওয়াও, না করছে কি ডায়, খালি হিংসা করে। এদের ঠোকাঠুকি দেখে বিরক্ত হলো নাজির। যা নয় যেন সতীন দুজন। গোসল সেরে ঘরে এসে এসে প্যান্ট পরলো, শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মিস্ত্রি জিজ্ঞাসা করলো, আবার কোথায় যাচ্ছেন? সত্যি করে বলুন তো, লোকচক্ষুর আড়ালে কি আরো বিয়ে করেছেন? নাহলে 2 দিন পর পর সেজেগুজে যাচ্ছেন কোথায়? নাজিরের মুখখানা গম্ভীর। এগিয়ে এসে স্ত্রীর আঁচল টেনে মাথা মুছতে লাগলো। বলল, ঘরের বউ ভাও দেয় না, তাই আর কি। চোখ তুলে ফেলবো। তুই পারবি? জোর আছে? আমার বাপ ভাইদের ঠিকই জোর আছে। ডরাই নাকি? উত্তর দিন। কাল নসাদে সিটি আইছে, তাই ঢাকায় যামু। আবার কি গন্ডগোল জানি পাকাইছে? ফিরতে তো তাহলে অনেক দেরি হবে, তাই না? তাই হইব। তোমার কিছু লাগবো? লাগলে কইয়া ফেলো, ফিরার পথে লইয়া আইমু। সত্যি? লেখা দাও। হাস্যোজ্জ্বল মুখে টেবিলের দিকে দৌড়ালো মিস্ত্রি। কলম নিয়ে গটগট করে কিছু লিখে ফেললো খাতায়। কাগজটা ভাঁজ করে ঢুকিয়ে দিল স্বামীর পকেটে। নাজির তা নিয়ে আর কিছু বলল না। জিজ্ঞাসা করলো, কেমন লাগতেছে? ভালো না। মিথ্যুক, আইও বাপের বাড়ি দিয়ে আসি। কেন? তুমি না যাইতে চাইছিলা? বোরকা পরে তৈরি হও, চাইলে 2 দিন থাকতে পারবা। তোমারে দিয়ে আইয়া জামুগা। শ্বশুর আব্বাকে দেখভাল করবে কে? কলিমের মায়ার জাহিদ আছে। আগে শহরে গেলে ওরাই দেখতো, তোমার চিন্তা করতে হইব না। এখান থেকে ওখানে যেতে বোরখা পরতে হবে? পড়তে হইব। গ্রামে সব কয়টাই যাওরা, মাইয়া মানুষ দেখলে আড়ালে আবডালে চাইয়া থাকে। আমার বোরখা নেই। নাজির বাঁকা দৃষ্টিতে তাকালো। বোরখা নাই? না, আমি তো সব সময় সালোয়ার কামিজ পরি, তাই কখনো কেনা হয়নি। তাহলে যাওয়ার দরকার নাই। লোকটার মনোভাব বোঝা কঠিন, যখন তখন বদলে যায়। তাই এগিয়ে এসে তার হাত জড়িয়ে ধরলো মিস্ত্রি। বলল, দয়া করে এমন করবেন না। আমি সালোয়ার কামিজ পরছি, ওনা ভালো করে মাথায় মুড়ে দিচ্ছি আমি। যাত্রার আগে নাকি মিষ্টিমুখ করতে হয়, তাল মিশ্রি খাওয়াও, তাইলে রাজি হইতে পারি। কে বলেছে এই কথা? আমি জানি না কেন। তুমি কেমনে জানবা? হাটির বসে মাইয়া মানু। ঘরে তাল মিস্ত্রি নেই, এনেছেন কখনো? নাই মানে? কইলে হইব। 3 মাস আগে এই যে আস্ত একটা মিশ্রি আনছি, এইটা কি হইব? কাছে আইও। সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে গেল মিস্ত্রি। আলমারি থেকে পোশাক বের করে স্বামীকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিয়ে বলল, অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি। নাজির মুচকি হাসলো। কলিমের মা আর জাহিদকে ডেকে বলে দিল যেন বাবার খেয়াল রাখে। তারপর মিস্ত্রি তৈরি হয়ে বের হতে দরজায় তালা দিয়ে চলে গেল উত্তরপাড়া শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তাকে রেখে সে যাবে মিল্টনের কাছে। ওদের সব বুঝিয়ে দিয়ে রওনা দেবে গন্তব্যে। মাস্টার বাড়িতে উপস্থিত পুরুষ বলতে মাত্র 3 জন। বাকিরা বেরিয়ে গিয়েছে নিজ নিজ কাজে। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে জলপাইয়ের আচার তৈরি করছেন দিলারা বেগম। সুজাতা সিঁড়িতে বসে আছে, পেটের ব্যথায় বিদ্যালয়ে যায়নি। মিস্ত্রিকে দেখতে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলল সে। ফটক পর্যন্ত তাকে দিয়ে নাজির বিদায় দিয়ে চলে গেছে। তাই ভেতরে এসে ব্যাগটা রাখলো সে। সৈয়দুন্নেসা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, আইসকাও একলা একলা আইসো? আহা, উনি দিয়ে গিয়েছেন। নাত জামাই হ্যাঁ, কই সে? চলে গিয়েছে। দাদিকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে চঞ্চলা কিশোরীদের মতো সারা বাড়ি দৌড়ে সবার সঙ্গে দেখা করে এলো মিস্ত্রি। তালেব বাড়িতে নেই। আচারের বয়াম হাতে খাটে বসে পা দুলাতে দুলাতে আচার খাচ্ছে পলি। বিছানায় এক বাটিতে পড়ে আছে বেদানা, পেয়ারা সহ আরও কি কি ফল। যেন ননদকে দেখতেই ব্যাকুল হয়ে উঠল সে। একপাশে সরে গিয়ে বসতে দিল বিছানায়। মিস্ত্রি প্রথমেই বসলো না, সন্দেহজনক দৃষ্টিতে আপাদমস্তক তাকে দেখলো। বলল, পলি, রানীর হালে বসে আছো যে, অসময়ে আচার ফলমূলও খাচ্ছ, ব্যাপারটা কি? লাজুক হাসলো। আঙ্গুল চেটে মুচকি হেসে উত্তর বলল, আমি খাইতাছি না। তাহলে কে খায়? পেটের উপর হাত রাখলো সে। বলল, তোমার রাক্ষস ভাইয়ের সান্ডায়। হ্যাঁ? আরে তুমি ফুপু হইবা, পরে তোমার ভাতিজা ভাতিজি সেই খাইতাছে। অবাক হলো মিস্ত্রি। তুমি গর্ভবতী? কবে কবে হলো? কেডায় জানে, পরশু জানতে পারলাম। কি লজ্জার কাম কও তো।
রাক্ষসটা আমারে পোলাপাইন কইতে কইতে পোলাপাইনের মা বানাইয়া দিতাছে। মিস্ত্রি হা করে পলির দিকে তাকিয়ে রইল। পলির দৃষ্টি নিজের গর্ভে অধরে লাজুক হাসি। পূবাকাশ পেরিয়ে পশ্চিমাকাশে এসে থেমে দাঁড়িয়েছে সূর্যটা। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল পরিণত হলো নাজিরের যাত্রা। শহরের বিকেল গ্রামের বিকেলের তুলনায় কিছুটা ভিন্ন। কোথাও কোনো পশু পাখির কোলাহল নেই, নেই বাচ্চাদের মধ্যে লাটিম কিংবা ডাঙ্গুলি খেলার উন্মাদনা। আছে শুধু যানজটের অস্থিরতা, ট্রাফিক সিগন্যালের রঙিন আলো, আর কাঁধে আস্ত এক ভবিষ্যতের ভার নিয়ে ব্যস্ত পায়ে ছুটে চলা কিশোর তরুণদের দল। লিলিদের বাড়িতে প্রবেশ করতেই বসার ঘরে ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল নাজিরের। সোফার এক কোণে শান্ত বালকের মতো বসে আছে। পৃথিবীর কোনো দুশ্চিন্তায় যেন তাকে ছুতে পারছে না। কেমন আছোস? প্রশ্নটা শুনে চট করে মাথা তুলল নওশাদ। বড় ভাইকে দেখে যার পণ্যায় অবাক হলো সে। নাজির এগিয়ে এসে তার পাশে বসলো, তবে রাগ দেখালো না, সামান্য হাসলো না, এমনকি মুখের দিকে আর ফিরেও তাকালো না। ভাই তুমি? কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে বেরিয়ে এলেন ফারুক সাহেব। নাজির তাকে সালাম দিল। তারপর এলেন রেবেকার সঙ্গে কাজের মেয়ে সালমা। নাস্তা পানি টেবিলে রেখে চলে গেল সে ভেতরে। যাওয়ার আগে নাজিরের নিয়ে আসা পাকা কলা, আনারস আর মিষ্টান্নগুলো নিতে ভুলল না। কিছুক্ষণ পর সবার সাথে এসে যোগ দিল নয়ন। তবে ছোট ভাই সেখানে উপস্থিত নেই। সে স্ত্রী নিয়ে আলাদা খায়। বোন পালিয়ে যাওয়ার পর থেকে তার প্রতি সমগ্র আগ্রহ যেন সে হারিয়েছে। নওশাদ তাদের উদ্দেশ্যে শান্তস্বরে বলল, আপনারাই তবে আমার ভাইকে ডেকে এনেছেন? ফারুক সাহেব প্রতি উত্তরে বললেন, তুমি যা শুরু করেছো তাই ডাকতে বাধ্য হচ্ছি। তাদের কথা শুনে নাজির জিজ্ঞাসা করলো। কি করছে ওই? সঙ্গে সঙ্গে কেউ কোনো উত্তর দিল না। ফারুক ও নয়ন কথা শুরু করার আগে ভাবার জন্য সময় নিচ্ছে। নওশাদ বসা থেকে উঠে দাঁড়ালো, ভাইয়ের উদ্দেশ্যে বলল, কারো কথা শোনার প্রয়োজন নেই। এত দূর থেকে ওরা তোমায় ডেকে এনেছে। কিভাবে? চিঠি পাঠিয়ে? চলো আমার সঙ্গে। নাজির উঠল না, বরং টেনে ছোট ভাইকে পাশে বসিয়ে দিয়ে বলল, চুপ। এতদূর পর্যন্ত যখন আইয়া পড়ছি, কি ঘটনা ঘটাইছে হই না যাই। বস তুই। নয়ন বিরক্তি নিয়ে বলে উঠল, দেখেন কেমন অভদ্র আপনার ভাই, কি ব্যবহার তার। শ্বশুর সম্বন্ধে কাউকে মান্য করে না। নাজিরের মুখভঙ্গি স্বাভাবিক, শান্ত স্বরে জবাব দিল, সারা জীবন দেখে আইছে মাইয়ার পরিবারে ডাইকায় না মাইয়ার নামে নালিশ দেওয়া হয়, কিন্তু এখন দেখি ঘটনা উল্টা করছে। কি ওই খুল্লা কন ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আবার বাড়িতে ফিরতে হইব। ছেলেটা যে এ গ্রামে সাদাসিধা সহজ সরল ছেলে না তা ফারুকের অজানা নয়। পালিয়ে যাওয়ার পর প্রথম মেয়েটার খোঁজ পেয়ে বনখারিয়া গ্রামে গিয়ে বেশ হাঙ্গামা তিনি করেছিলেন। দুই চাচার সঙ্গে তর্ক বিতর্ক পর্যন্ত লেগে গিয়েছিল। শেষমেশ এই ছেলে এসে সব সামলে নিয়ে রাজি করিয়েছিল দুই পরিবারকে। সে কথা মনে পড়তেই তিনি নরম স্বরে বললেন, হাত গুটিয়ে বসে আসো কেন? আগে চা মিষ্টি খাও, তারপর না হয় কথা বলি। আইসি যখন তা নয় খামুতালই। আমনে আগে কন এই পোলাই বেয়াদবি করছে কি? বড় গেলেও তো কখনো উঁচা গলায় কথা পর্যন্ত কয় না। নাম করা ভদ্র পোলা, শুধু আমনের মাইয়া লইয়া পালনের কারণে যা একটু নাম খারাপ হইছে। অভদ্র বেয়াদব হইলাম আমি, তাও নাম করা। তাই যা কনের কইয়া ফেলেন। নাজিরের কথা বলার ভঙ্গি অন্যরকম। ঠোঁটের কোণে অম্লান হাসি রেখে বলে ফেলে তিক্ত সত্য সব কথা। নয়ন কঠিন গলায় বলল, ও আমাদের সঙ্গে চরম বেয়াদবি করেছে। ওখানে 2 দিন খবর পাঠানোর পর আজ এসে হাজির হয়েছে। এমনকি আমার ভোলা ভালা বোনটাকে ফাঁসিয়ে বিয়ে করে এখন বলে তালাক দেবে। এ নিয়ে আপনার কি বক্তব্য? ভ্রুযুগলের মাঝখানে ভাঁজ পড়ে। নাজিরের জবাবের জন্য সময় নেয় না, বলে, আমনের বোন ভোলা ভালা, আর আমার ভাই তারে ফুসলে ফাসলে বিয়ে করেছে। কোনো সন্দেহ? পুরাটাই সন্দেহ। পুরুষ যখন মাস্টার হইয়া বাড়ির মাইয়ারে পড়াইতে আইছিল, তখন আমরা কইছে কি পড়ায় কেমনে পড়ায় দেখা কি আমনে গো দায়িত্ব না? তার চেয়ে বড় কথা, মাইয়ারে তো ওই ভাগাই নাই, মাইয়া নিজে ভাইগা গেছে। হুমকি দিয়ে বিয়ে করেছে। কেমন পারিবারিক শিক্ষা! বেড়া মানুষের দিল নরম, মাইয়া মানুষ দেখলেই গলিয়া যায়। কিন্তু মাইয়া মানুষ কেন পালাইব? দোষ দিতে হইলে দুইটারে দিবেন, একটারে সাধু সাজাইয়া আর একটারে অসাধু সাজাইয়েন না। নয়ন রেগে গেল। কথা কিভাবে বলবেন? এটা গ্রাম নয়, শহর। যেই বাড়িতে বসে আছেন সেই বাড়িটাও আমাদের। ভাইয়ের অপমান সহ্য হলো না নওশাদের। কঠোর স্বরে বলল,
আমার ভাইয়ের সঙ্গে উঁচু গলায় কথা বললে আমি মেনে নেব না। নিজ থেকে সে আসেনি, আমার অনুমতি ছাড়া আপনারাই ডেকে এনেছেন, এবং পুরো শহরটাও আপনাদের একার নয়। নয়ন তেরে আসতে লাগলো। কি বললে তুমি? বোন জামাই বলে শুধু ছাড় দিছিলাম এতদিন। তোমাদের কোনো যোগ্যতা আছে আমাদের সামনে বসে কথা বলার? ফারুক ছেলেকে থামিয়ে দিয়ে বললেন। মারামারি করবে নাকি এখন? শান্ত হয়ে বস। নাজির অধরে হাসি রেখেই বলল। শহরে 2 কাঠার উপর 2 তলা একটা বাড়ি কইরা অনেক যোগ্যতাওয়ালা মানুষ হইয়া গেছেন, চাষা ভূষা তো আর নেই। অথচ আমাকে যোগ্যতা সম্পন্ন বইয়ের পাতায় লেখা আছে বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ। করেন তো সরকারি চাকরি, এক কথায় জনগণের কামলা। মাস শেষে যা মাইনে পান তার থেকেও বেশি খরচ করেন, বাকিটা দুর্নীতির। তা দেশে আপনাকে কতটুকু অবদান আছে? আর আমগো যা জমি জামা টেহা পয়সা আছে তা আমনেগো 3 পুরুষের স্বপ্ন। টেহা পয়সার অহংকার দেখাইয়েন না। সৎ পথে রক্ত পানি কইরা এই ভাইরে লেখাপড়া শিখাইছি, শহরে পাঠাইছি। লেখাপড়া শেষ হইল ওইও আপনাকে মতো সরকারি চাকরি করব, না করলেও অবশ্য সমস্যা নাই। ব্যবসা আমি নিজে দাঁড় করাইছি, চাইলে হেনে কামলা দিয়া খাইতে পারবো। তাই বুঝা কথা কন। ফারুক চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন। ওর কথার কিছু মনে করো না, রাগের মাথায় কি না কি বলে ফেলেছে। মোদ্দা কথায় আইয়েন তালই, পেঁয়াজ গোজ আমার পছন্দ না। আপনার মাইয়া কই? তারে ডাকেন, তারে লইয়ে তো কথা হইতেছে। ও ছোট মানুষ, এখানে থেকে কি করবে? প্রেম বিয়া বোঝার পালাই যাওয়া মাইয়া কখনো ছোট হইতে পারে না তালই। বয়সের দিক দিয়ে ছোট হইলেও মন মানসিকতার দিক দিয়ে বড়। ডাকেন তারে। ফারুক সাহেব মেয়েকে ডাকলেন না, বরং এলেন মূল প্রসঙ্গে। যতদিন না চাকরি বাকরি হচ্ছে ততদিন তোমার ভাইকে বলেছিলাম আমার বাড়িতেই থাকতে। একা মেয়েটাকে কিভাবে ছাড়ি বলো তো? কিন্তু তোমার ভাই লিলিকে নিয়ে আলাদা হয়ে গেল, কি একটা আধভাঙা বাড়ি নিল। আমার মেয়ে তো ওখানে থাকতে পারে না, তাই কিছু আসবাবপত্র পাঠিয়েছিলাম। কিন্তু তোমার ভাই এই সামান্য কারণে লিলিকে বকাঝকা করলো। মেয়েটা এসে কি কান্না! শেষে আমরা বাড়িতে গিয়ে কথা বলতে মুখের উপর বলে দিল, আপনাদের মেয়ে আপনারা নিয়ে যান, ওকে আমি আর রাখবো না। এটা কি ঠিক? নওশাদ চুপ করে শুনল, যদিও কথাটার সত্যতার উপস্থিতি রয়েছে আংশিক। নাজির দুদিকে মাথা নাড়িয়ে বলল। একদম ঠিক না। ফারুক সাহেব সন্তুষ্ট হলেন, বললেন। এখন তুমি বলো কি করবে? আমাদের বংশ হইল উচ্চ বংশ তালই। দাদা পরদাদার আমল থেকে আমগো বংশের পোলারা ঘর জামাই থাকে না, তাই আমি ওরে ভাড়া বাড়িতে থাকতে কইলাম। অধরের সন্তুষ্টি ভাবটা মলিনতার নিচে চাপা পড়ল ফারুক সাহেবের। নাজির ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। ঘটনা কি? আসলে তুই তালাকের সিদ্ধান্ত নিছিস? সামান্য ঝগড়া কথা কাটাকাটি প্রত্যেক সংসারে হয়, তার লগে এসব কি সিদ্ধান্ত? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা আর সেই ঝগড়ার শ্বশুরবাড়ির হস্তক্ষেপ দুটোই আলাদা বিষয়। আমি একটা মানুষ, আমার নিজস্ব পছন্দ আর সিদ্ধান্ত রয়েছে, কিন্তু কেউ তা বুঝতেই চাচ্ছে না। এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আলাদা হয়ে যাওয়ার পরেও নিজের মতো থাকতে পারছি না। যৌতুক নিতে রাজি না হওয়ায় ওনারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। লিলি পর্যন্ত সামান্য কিছু হলেই বাপের বাড়ি এসে নালিশ করে। তোমাদের সঙ্গে ওর আচরণ তো দেখেছই। প্রথম প্রথম ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু মাই যদি মেয়ের কান পরা দেয় তাহলে কিভাবে ঠিক হবে? আমি ওসবে অতিষ্ঠ হয়ে গিয়েছি। আমার পক্ষে আর সহ্য করা সম্ভব নয়। এভাবে চলতে থাকলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব, নয়তো মরে যাব। নাজির বুঝতে পারল এটা যে সে সমস্যা নয়, বরং জটিল সমস্যা, যা আপাতত অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। নওশাদ হুটহাট রেগে যাওয়ার মতো ছেলে নয়, সে নাজিরের বিপরীত স্বভাবের। নাজির আগুন হলে নওশাদ ঠান্ডা পানি, তাই ছেলেটাকে ঠান্ডা মাথায় নিরালায় বোঝাতে হবে। সে বলল, বিয়ের পর মাইয়া মানুষের অভিভাবক তার স্বামী। স্বামী যদি ভালা হয় তাহলে আমনেগো তো কথা বলার কিছুই দেখি না। ভালা সংসারগুলো আমনেগো পাকনেমে লইয়া নষ্ট হয়। মাইয়ারে ডাকেন। রেবেকা লিলিকে নিয়ে এলেন। এসে সর্বপ্রথম স্বামীর দিকে তাকালেন লিলি, অথচ ছেলেটা মুখ তুলে এক পলক দেখল না। লিলি একপাশে চুপচাপ বসলো। নাজির বলল, সোজা সাপটা কথা কই, তুমি কি কো? নরসাদের লগে সংসার করবা? হ্যাঁ,
সংসার করার জন্যই তো সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। তাহলে স্বামীর সম্মানের তোয়াক্কা সবার আগে করতে হইব। তোমার বাপ ভাই কোনো কিছুতে হস্তক্ষেপ করতে পারবো না। শ্বশুরবাড়ি সবার লগে মিলেমিশ করে চলতে হইব। গ্রামত গিয়া সংসার করতে হইব। রাজি? রেবেকা আতকে উঠে বললেন, আমার মেয়ে এসবে অভ্যস্ত নয়। তোমরা যা তা সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিতে পারো না। নাজির মহিলাকে বিশেষ পাত্তা দিলেন না। লিলির উদ্দেশ্যে পুনরায় বলল। রাজি? ভাববার জন্য সময় নিল লিলি, তবে উত্তর দিল না। নওশাদ উঠে দাঁড়ালো, টেনে তুললো ভাইকেও, বলল, আর কথা বাড়িয়ে লাভ নেই। এরা কখনো শোধরানোর নয়। আমি থেকেছি তাই জানি। তুমি যা বলবে এবার থেকে আমি তাই শুনবো ভাই। তবুও তুমি আর আমায় জোর করো না। এমন চলতে থাকলে আমি পাগল হয়ে যাব। আমি আর পারছি না। যোগের মাথায় একটা ভুল করে ফেলেছি। এবার তা শুধরানোর পালা। নওশাদ আর দাঁড়ালো না সেখানে, দ্রুত হেঁটে চলে গেল। নাজির দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, সবার উদ্দেশ্যে বলল, আজ তবে আসি। সংসার কখনো এক পক্ষের চেষ্টা তৈরি হয় না, দুই পক্ষের চেষ্টা লাগে। মাইয়ারে বুঝান, আমি না হয় আমার ভাইরে বুঝামু। তারপর সেও ছোট ভাইয়ের পিছু পিছু বেরিয়ে এলো বাড়ি থেকে। রাস্তায় নেমে বুক ভরে শ্বাস নিল। এখন একটু স্বস্তি লাগছে। এসব বড় বড় ইট পাথরের বাড়ি তার ভালো লাগে না। দূরের কোনো মসজিদে মাগরিবের আজান দিচ্ছে। পথের ধারে টং দোকানে জ্বলে উঠতে লাগলো আলো। দুই ভাই পাশাপাশি হাঁটছে, দুজনের মধ্যে চলছে তুমুল নীরবতা। সেই নীরবতা ভেঙে নওশাদ বলল, তোমার রাগ হচ্ছে না ভাই? কিছু জিজ্ঞেস করবে না? রাগ হইব কেন? তবে আমি কমু, হুটহাট সিদ্ধান্ত নিস না। ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা সিদ্ধান্ত নে। ভাঙ্গা খুব সহজ হইলেও গড়া খুবই কঠিন। তুমি তো দেখলেই ওদের আচরণ। আমি শেষ হয়ে যাব ভাই। তোমার অবাধ্য হওয়ার ফল যে এভাবে পাবো বুঝতেই পারিনি। কোনো ফলটল না, শুরুতেই মেরুদণ্ড সোজা করা উচিত ছিল। যাই হোক, আপোষে কথা কইস। যদি রাজি থাকে তাহলে ঠিক করে নেস। আর রাজি না হলে? নিজের সিদ্ধান্তে অটল থাকিস। কারো লোকে কারো জীবন থাইমা থাকে না। মানুষ ভাঙ্গে গড়ে ঠকে, আবার বিশ্বাস করে। এটাই নিয়ম। জীবনে আইগে যাওয়াই বুদ্ধিমানের কাম। নওশাদ মাথা নুইয়ে নিল, হাঁটতে লাগলো উদ্দেশ্যহীন পথে। নাজির বলল, তোর পরীক্ষা টরক্ষা আছে? লেখাপড়া শেষ হইতে কতদিন? ফাইনাল পরীক্ষা গত সপ্তাহে শেষ হয়েছে। এত তাড়াতাড়ি? আমি তো ভাবলাম আরো কয়েক বছর লাগবে হয়তো। রেজাল্ট বের হতে একটু সময় লাগবে। চল বাড়ির যাই, রাতে ট্রেন পাওয়া যাইব। 10টা একটা আছে। ক্ষুধা লাগছে। শুনছি ঢাকায় বিরিয়ানি নাকি অনেক জনপ্রিয়। আয়, দুই ভাই মিল্লা খাইয়া আসি। এরপরে মার্কেটে যাইতে হইব। তোর ভাবির লগা কিছু কেনাকাটা করমু। এই ভূমি অফিস কোন দিকে রে? রাইতে খোলা থাকে? যাওয়ার প্রয়োজন আর কি। শহরে আবার কবে না কবে আইমু। ভূমি অফিসে গিয়ে তুমি কি করবে? কাম আছে, গেলেই দেখতে পারবি। ভাবিকে বাড়িতে একা রেখে এসেছো? না, বাপের বাড়ি রাইখে আসছি। চাচি ভাবি সুযোগ পাইলে কথা শোনায়, বেশি কাম করায়। অবুজ ভাইয়া না করতেও পারে না। তাহলে আজ রাতটা বরং এখানেই থেকে যাও। কাল না হয় প্রয়োজনীয় কাজ শেষ করে ফিরবে। থাকা অবশ্য যায়, তা বিরিয়ানির দোকান কই? নিয়া চল। শহরের পেঁয়াজ ঘোষ রাস্তা আমি চিনি না। নওশাদ মৃদু হাসলো। বড় ভাইকে নিয়ে উঠে পড়লো একটা বাসে। বহুদিন পর দুই ভাইয়ের মধ্যে খোশ গল্প হলো। প্রাণ খুলে হাসাহাসি হলো হলো কত শত গোপন কথা। কে বলবে দুই ভাইয়ের সম্পর্ক এত সুন্দর হয়। সন্ধ্যার আলো জ্বলে উঠেছে বাড়িতে। দিলারা পারুল মিলে বানাচ্ছেন পুলি পিঠা আর দুধ চিতই। ঘর থেকে ভেসে আসছে সুজাতার স্বর থেকে ছড়া। সিফাত উঠোনে দৌড়াচ্ছে। কিছুক্ষণ আগে শ্বশুরবাড়ি থেকে ফাহমিদাও এসেছে বেড়াতে। কয়েকদিন এখানে থাকবে। তারা সবাই মিলে বারান্দায় বসে গল্প করছে। মিশ্রি ভোতা মুখে বসে আছে চুলার ধারে মায়ের কাছে। বিকেলের দিকে নাক ফুরিয়েছে সে। দাদিকে বলতে দিলারা বেগম নিজেই ফুরিয়ে দিয়েছেন। ফর্সা নাকটা লাল টুকটুকে হয়ে আছে, জমাট বেঁধেছে রক্ত। আপাতত সেখানে রঙিন সুতা লাগিয়ে রাখা হয়েছে। কত সকালে পরানো হবে নাকফুল। পারুল রুটির মতো করে খামি বেলতে বেলতে কঠিন স্বরে বললেন, সবাই গাল গল্প করতেছে, তুই চুলার তাপে আইয়া বইসা রইছস কেন? যা এনতে। না, পিঠা বানানো শিখবো। তোমাদের জামাইকে বানিয়ে খাওয়াতে হবে না? সৈয়দুন্নেসা উঠোনে একটা চেয়ারে বসে আছেন। আকবর মিয়া লাঠি হাতে হাঁটাহাঁটি করছেন। বহুদিন পর বাড়িটা আবারও ভরে উঠেছে। বৃদ্ধা প্রশান্ত কণ্ঠে বললেন,
এই তো আমার নাতনির বোঝ হইছে। শিখাও বউ, শিখাও, ভবিষ্যতে কাজে লাগবো। পারুল বললেন, হ, চাচি শাশুড়ির সংসারে খাইটটা মরবো। হাত দেখলেই বোঝা যায় কত কাম যে করায়। উনি বলেছেন কাজকর্ম শেখা হলে আমায় আলাদা রান্নাঘর তৈরি করে দেবেন। তাছাড়া একটা সংসারে কি আর সবাই ভালো হয়? নাজিরে গই অরেও আইতে কইতি, কাছে থাইকা কাছে, অথচ আইয়ে না একটু। মিশ্রিও মায়ের দেখা দেখি এই রুটিতে আকৃতি দিয়ে নারিকেল আর গুড়ার তৈরি পুর ভরতে লাগলো ভেতরে। হেসে উত্তর দিল, উনি বাড়িতে থাকলে তো আসবে। কই গেছে আবার? ঢাকা। কড়াই থেকে সদ্য নামানো গরম পিঠা ফু দিয়ে খেতে খেতে সুজন বলল, 2 দিন পর পর এত শহরে যাই কেন? অসুবিধা লাগে না? জামাইটারে টাইট দিয়ে রাখবি। সাগো আমার এমনিতেই ভালো লাগে না, তার উপর কয়দিন ধরে আরো হাব ভাব আচরণও বদলাই গেছে দেখলাম। মাসুম জিজ্ঞাসা করলো, আবার কি বেয়াদবি করেছে? বেয়াদবি করলেও মানা করা যাইতো, কিন্তু সমস্যা হইলো কোনো বেয়াদবি করে নাই। সেদিন দেখি গাড়ির অপেক্ষায় চায়ের দোকানে বওয়া, ডাকতেই সুন্দর কইরা জবাব দিল। কি অবাক কাণ্ড! লোকটা ভালো ব্যবহার করছে, তাও তোমাদের ভালো লাগছে না? হঠাৎ কইরা যদি বেয়াদবি ছাইড়া দিয়া মিষ্টি কথা কয়, তাইলে কেমনে ভাল লাগবো? ফাহমিদা তৎক্ষণাৎ মাঝখানে বলে উঠল, আগে ঘরে মিষ্টি আসিল না তাই বেয়াদবি করছে, এখন ঘরে মিষ্টি আসে তাই বেশি বেশি মিষ্টি খাইয়া মিষ্টি কথা কয়। পলি, জেসমিন, রুহুল একসঙ্গে হেসে উঠল। মিশ্রি চোখ রাঙিয়ে তাদের দিকে তাকালো। খোলা আকাশের নিচে চুলা হওয়ায় বারান্দায় বসা সবাইকে দেখা যাচ্ছে। বয়সে বড় হওয়ার পরেও কোথায় কি বলতে হয় তা এখনো শেখে নাই ফাহমিদা। লজ্জা লাগছে মিশ্রির। আকবর মিয়া জিজ্ঞাসা করলেন, ঢাকা গেছে কেন রে মিস্ত্রি? কিছু কইছে? ফিরবো কবে? শহর থেকে চিঠি এসেছিল, তাই ওনার ভাইয়ের কাছে গেছে। বলেছে ফিরে এসে আমায় নিয়ে যাবে। আর 2 দিন আগে গিয়েছিল জেলা শহরে ব্যবসায়িক কিছু কাজে। ওর আবার ব্যবসায়ীর কাজ কি আজেরা? রুহুল বলল কথাটা। আগে লোকটাকে নিয়ে কিছু বললে মিশ্রির কিছুই যায় আসতো না, তবে এবার রাগ হলো, মুখের উপরই জবাব দিল, উনি মোটেও আজাইরা নয়, বরং তোমাদের থেকেও ব্যস্ত, যা করে নিজ পরিশ্রমে করে। পারুল ধমকালেন, বড় ভাইয়ের লগে এই কেমন দাঁড়ার কথাবার্তা? তো বড় ভাই ছোট বোনের স্বামীকে নিয়ে যখন বলে। রুহুল টিটকারি মেরে বলল, বিয়ার আগে তো ঠিকই কাইন্দা বাঁচিতেছিল, বিয়া করবো না বইলা ভাই বোনরে পড়াইতেছিল। এখনো সেই মিস্ত্রি এখনো জামাইয়ের নামে কিছু শুনলেই ছ্যাদ করে উঠতেছে। না দিরশা কি জাদু করছে আমার বোনটারে। পলি বলল, পিরিতের জাদু করছে। বাকিরা শব্দ করে হেসে দিল। মিস্ত্রি ফুঁসে উঠল। বসা থেকে উঠে তাদের পাশ কাটিয়ে ঘরে যেতে যেতে বলল, তোমাদের সঙ্গে আরই কথাই বলবো না আমি। দিলি তো মাইয়া ডারে লাগাইয়া, দেখিস আইস রাইতে খাইবই না। আকবর মিয়া বললেন, সংসারে মাইয়ার মন লাগছে। আগে জামাইয়ের সহ্য করতে পারতো না, অহন কুড়ু কথা শুনলে রাইগা যায়। ভুল মানুষের লগে কিন্তু নাতিন বিয়া দেই নাই, কি কও? কথাটা বলে তিনি মাসুমের দিকে তাকালেন। দাদার চাহনি দেখে মাসুম বসা থেকে উঠে চলে গেল ঘরে। মিস্ত্রি ঘর থেকে বের হলো সন্ধ্যার পর। বাবার ডাকাডাকিতে জম্পেশ গল্প করতে করতে পিঠা আর রাতের খাওয়া শেষ হলো। দুধ চিতই পিঠা খাওয়া হবে সকালে। সব ভাই বোনেরা একসঙ্গে হওয়ায় রাতে ঘুমোতে যেতে দেরি হলো। শেষ রাতে ফাহমিদা মিস্ত্রির সঙ্গে মিস্ত্রির ঘরেই ঘুমালো। রাতের পর ভোর এলো জলদি। প্রকৃতি আজ কেমন যেন ঝিমিয়ে আছে। জ্বলন্ত চুলার আগুন থেকে ধোঁয়া নিঃসৃত হয়ে ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছেলেমেয়ের আমপাড়া হাতে মক্তব থেকে ফিরছে বাড়ি। তাদের কোলাহল ভেদ করে আচমকায় মসজিদের মাইকে আওয়াজ হলো। খানিক বাদে ভেসে এলো ইমামের দুঃখ ভরাক্রান্ত স্বর। একটি শোক সংবাদ। বনখড়িয়া গ্রাম নিবাসী পশ্চিম পাড়ার মরুম ফতেওয়া আলী শাহর পুত্র সুভান আলী শাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আকাশে ধূসর মেঘেরা ভেসে বেড়াচ্ছে, চারিপাশে বইছে মৃদু হাওয়া। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এসেই মুমিনুল শাহর ঘরদোর পরিষ্কার করে ঝাড়ু হাতে নাজিরের ভিটের দিকে ছুটলেন কলিমের মা। আজ তার মন মেজাজ বিশেষ ভালো নেই। দাঁতে দাঁত পিষে খিটখিটে মেজাজে উদ্ধার করছেন কারো বংশকুল। উঠোনে দাঁড়িয়ে রোজকার মতো হাসিদের খাবার দিতে দিতে কৌতূহল নিয়ে মর্জিনা জিজ্ঞাসা করলেন, মাথা এত গরম কেন? কলিমের মা, তোমার আবার সাত সকালে কি হইছে?
নারিকেল কাঠির ঝাড়ুটা চৌকির নিচে আর ঢুকালেন না। মহিলা কাজে ভীষণ ফাঁকিবাজ কিনা কপাল কুচকে গজরাতে গজরাতে বললেন, ঝন্টুর বউরা আস্ত একটা ডাইনি। কাইল আমার দিয়া নামার ক্ষেত থেকে চায়ের পাতি কালা মারি আনায়ও টাকা দেয় নাই। আমি কি আজাইরা মানুষ? গায়ে গতরে কাম কইরা খাই। ভেন্না কালে গিয়া টেহা চাইতেই কয় চায়ের পাতি ঠিক মতো ভরছিলা? কত বড় খবিস মহিলা কন তো। আগে টেহা লইতে পারলি না? আমি কি জানি নাকি হ্যাঁ যে এমন করব? কথা বলতে বলতে এবার সুবহান আলী ঈশার ঘরে প্রবেশ করলেন কলিমের মা। গতকাল দুপুর থেকে ঘরে পা রাখেননি তিনি, তাই কেমন যেন বিদঘুটে গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। ময়লাগুলো বারান্দায় বের করে ঘরের জানালার কপাট খুলে দিয়ে বিছানায় পড়ে থাকা মানুষটার দিকে তাকাতেই ভ্রুজোড়া কুঁচকে গেল। অন্যান্য দিন লোকটা শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের তুলনায় একটু বেশি ঘন চলে, ওঠানামা করে মেয়েধীন পেট। তবে আজ তার কিছুই হচ্ছে না, সন্দেহ নিয়ে এগিয়ে গেলেন কলিমের মা। বাম হাতের আঙ্গুল রাখলেন নাকের মাঝে, মুহূর্তে চমকে উঠলেন যেন, হাতের ঝাড়ু ছুঁড়ে ফেলে দৌড়ালেন বাইরে, চিৎকার করে বললেন, ভাবি গো, সুবহান ভাইয়ে দেহি নড়ে চড়ে না, মইরা গেছে নাকি? মর্জিনা চোখ মুখ কুচকে নিয়ে বললেন, এইসব কি কথা কইল দুপুরে? হাইন যায় আমি খাওন খাওয়াইছি, রাইতে আমাগো নাজমুলে ঘরে লাইট জ্বইলা তালা দিয়ে আইছে। আমনে দেখা যান ভাবি। ভাতের চাল ধুতে কলপাট যাচ্ছিলেন মর্জিনা। কথাটা শুনে মাঝপথ থেকেই ফিরে এলেন। তার পিছু পিছু নিম গাছের ডাল দিয়ে মেসোয়াক করতে থাকা জাহিদও এলো। প্রথমে চাচার নাকে বুকে হাত রেখে পরে হাতের শিরা পরীক্ষা করলো। বিস্ময় ভরা চোখে মায়ের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে বলল, চাচা আর নাই আম্মা। মর্জিনা অবাক হলেন, প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে রইলেন বেশ কিছুক্ষণ। একসময় সজাগ হয়ে উঠল বাড়ির সকলে। মৃত্যু সংবাদ শ্রবণলানি পর্যন্ত পৌঁছাতে চারিদিকে নেমে এলো নিস্তব্ধতা। ফরিদা সিঁড়িতে বসে মুখে আঁচল গুজে হঠাৎ চিৎকার করে কেঁদে উঠলেন। পিতার আদেশে জাহিদ ছুটে গেল মসজিদে, জানিয়ে এলো এই মর্মন্তদ সংবাদ। ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। গ্রামে কেউ মারা গেলে তার মৃত্যু সংবাদ বাতাসের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। সুবহান আলী শাহর ক্ষেত্রেও তাই হলো। দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে এসে ভিড় জমালো শাহবাড়ির আঙিনায়। বারান্দায় একটা মাদুরে শুইয়ে রাখা প্রাণহীন নিথর দেহখানার দিকে তাকিয়ে কেউ বা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আহারে, এত বছর ধইরা কত কষ্ট না করছে বেড়ায়, সেই কষ্ট থেকে আল্লাহ তারে আইজ মুক্তি দিল। জন্ম মৃত্যু শব্দ দুটো একে অপরকে যেন আষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরে রেখেছে। জন্মমাত নেই মৃত্যু নামক পথের দিকে এগিয়ে যাওয়ার অনিবার্য এক যাত্রা। যে যাত্রাপথে কেউ স্রষ্টার ভয়ে বেছে নেয় সততার পথ, আবার কেউ বা স্রষ্টাকে ভুলে লোভ আর ক্ষমতার মোহে পড়ে হয়ে ওঠে নির্মম নিষ্ঠুর অমানুষ। উঠোনের একপাশে মৃতদেহের গোসলের ব্যবস্থা করা হয়েছে। ছেলেরা গিয়েছে বড়ই পাতা আর শেষ বাজার করে আনতে। চুলায় ফুটছে পাতিল ভরা পানি। মুমিনুল শাহ মর্মাহত হয়ে বসে আছেন বড় ভাইয়ের লাশের পাশে। লোকজন মাঝে মধ্যে এসে তাদের সান্ত্বনা দিয়ে যাচ্ছে। নাজির এখনো ফেরেনি। বাবার মৃত্যু সংবাদটা হয়তো বা পৌঁছায়নি তার কান অব্দি। মসজিদের মাইকে এমন একটা ঘোষণা শুনেই নাতনিকে নিয়ে লাঠিতে ভর করে আকবর মিয়া এসে পৌঁছেছেন শাহবাড়ির দোরগোড়ায়। বুড়োটাকে দেখেই সঙ্গে সঙ্গে আমিরুল শাহ গজরে উঠলেন, আয়া পড়ছে আমার আব্বার খনি। আমার ভাইটার শেষ পরিণতি দেখে মজা লাগতে আইয়া পড়ছে। হেরা না থাকলে আজ আমার ভাইরারও সুন্দর একটা জীবন হইতো, শান্তির মরণ হইতো, কিন্তু তারা দিল না। পাগলের মতো বিলাপ করতে লাগলেন তিনি, অথচ চোখে মুখে নেই কোনো দুঃখ বা অনুশোচনার ছাপ। আকবর মিয়া মানুষের চোখ মুখ দেখে ভেতরে কোনো মনোভাব বুঝতে পারেন। তাই ওই লোক দেখানো মায়া কান্না আর হাঁ পিত্তেশ করতে থাকা লোকটার চোখে যে আনন্দ জলজল করছে তা খুব ভালো করেই বুঝে গেলেন তিনি। ফাঁকা স্থানে মশারি টাঙিয়ে মৃতদেহ গোসল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেদিকে পা বাড়াতেই মুমিনুল শাহ বাধা দিয়ে বললেন, ভিতরে আবার দুঃসাহস করবেন না, যান এখান থেকে ভাগেন। তাদের পিছু পিছু রুহুল আর সুজনও এসেছে। একা এমন একটা বাড়িতে বৃদ্ধ দাদাকে তো আর তারা ছেড়ে দিতে পারে না। আকবর মিয়া এদের সাথে আর তর্কে জড়ালেন না। মৃত্যু সংবাদ শুনে তিনি বিমূঢ় হয়ে আছেন। শরীরটা কেমন করে যেন কাঁপছে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। এদের দুই ভাইকে সূক্ষ্মভাবে পাশ কাটিয়ে ভেতরে প্রবেশ করলেন তিনি। মিস্ত্রি গিয়ে ঘর থেকে এনে দিল চেয়ার। প্রথমেই তিনি বসলেন না, এগিয়ে গেলেন টাসের দিকে। পুনরায় বাধা দিলেন আমিরুল শাহ। আমাকে ভাইয়ের লাশ দেখতে আমরা না দিমু না, জান হেনতে লগে আমাকে মাইয়াও লয়ে যান, ওর এই বাড়িতে কোনো জায়গা নাই। উপস্থিত মানুষেরা সেসব দেখছে, একে অপরের সাথে ফিসফিস করছে। সুজন ধমকালো, বাড়ি কি আপনাগর এলাকায়? নাজির ভাই ওরা জানে?
প্রশ্নের কোনো উত্তর দিলেন না আমিরুল শাহ, বরং মাস্টার বাড়ির মানুষগুলোকে তাড়াতে মরিয়া হয়ে উঠলেন। আকবর মিয়া দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গিয়ে চুপচাপ বসে রইলেন। বেলা বাড়লো, মানুষের সংখ্যাও বাড়লো, কত রকমের আত্মীয় স্বজন যে এসে পৌঁছে গেল। বাঙালির বেশি কিছু খারাপ স্বভাবের মধ্যে অন্যতম এক স্বভাব হচ্ছে মনুষ্যত্বের অভাব। কোথাও কেউ আহত হলে, মারা গেলে তারা অযথায় গিয়ে সেখানে ভিড় জমায়, যেন কারো ক্ষতি হয়নি, বরং মনোরঞ্জক মেলা বসেছে। একসময় সান্ত্বনা দেওয়ার বদলে তারা বের করে মানুষটার দোষ ত্রুটি। সেখান থেকে মন নেয় বাড়িতে কি হয়েছে না হয়েছে, সহ জগতের সব ধরনের সমালোচনা আর কুটিলতায়। নাজির আর নওশাদ গ্রামে এসে পৌঁছালো জোহরের ওয়াক্তের কিছুক্ষণ আগে। গাড়ি থেকে নামতে না নামতে পিতার মৃত্যু সংবাদ তার কানে পর্যন্ত পৌঁছে গেল। নাজির কয়েক মুহূর্তের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। হুঁশ ফিরতে দিকবিদিক হারিয়ে সেখান থেকে দৌড়ে এলো বাড়ি পর্যন্ত। এতটুকু দৌড়ে এসে হাঁপিয়ে গেছে, বুকে এসে আটকে গেছে নিঃশ্বাস। মাছির মতো ভিড় জমিয়ে রাখা লোকগুলোকে ঠেলে ঠুলে ভেতরে প্রবেশ করতে বুকটা ধক করে উঠল। ঘোলাটে হয়ে এলো আখি যুগল। ততক্ষণে মৃতদেহের গোসল শেষে জড়ানো হয়েছে গায়ে কাফনের কাপড়। মসজিদ থেকে আনানো হয়েছে খাটিয়া। নাজিরের মাথা কাজ করছেন, এক প্রকার ছুটে এসে বসলো বাবা শিওরে। ফেরার পথে বাবার জন্য বেশ কয়েকটা লুঙ্গি আর ফতুয়া কিনে এনেছিল সে। এনেছিল মুরগি আর মিষ্টান্ন। বাবা খেতে খুব পছন্দ করেন। এখন কি হবে সেসবের? সারাক্ষণ অনর্গল কথা বলতে থাকা ছেলেটার মুখ দিয়ে আজ শব্দ বের হতে চায় না। হাত কাঁপছে, বুক কাঁপছে। অন্যান্য দিনের তুলনায় আজ বাবাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, একেবারে নওশাদের মতো ধবধবে, ফর্সা, স্নিগ্ধ মুখ। ছোটবেলায় নাজিরও তো এমন ফর্সাই ছিল। তারপর সে বুঝতে শিখলো, বেঁচে থাকার লড়াইয়ে অংশগ্রহণ করে রোদে খাটতে লাগলো, অর্থের পেছনে পুড়িয়ে ফেললো ত্বকের উজ্জ্বলতা। পিতার অধরের হাসিটা দেখে নাজির ভীষণ অবাক হলো। চোখে সুরমা দেওয়ার হাসিটা একটু বেশি ধরা দিচ্ছে। কম্পিত হাতটা উঠিয়ে রাখলো সে ভেজা চুলে। ধীরে ধীরে তা নেমে এলো গাল পর্যন্ত। কোমল অথচ বিষাদগ্রস্ত কণ্ঠে ডাকলো, আব্বা, আব্বা, ও আব্বা, এই দেহ আমি আইয়া পড়ছি আব্বা। এই প্রথম তার ডাকে বাবা সাড়া দিল না। চোখ খুলে তাকিয়ে বাচ্চাদের মতো হেসে উঠল না। বাবার এই নির্লিপ্ততা দেখে নাজিরের অভিমান হয়। ফিরতে দেরি হয় কি বাবা রাগ করেছে তার উপর, অস্থির হয়ে শরীর ঝাঁকায়। আব্বা ওঠো না, ও আব্বা। নওশাদ খাটিয়ার কাছে দাঁড়িয়ে আছে। কঠোর বড় ভাইয়ের অস্থিরতা পাগলামো দেখে বুক ভার হয়ে আসছে তার। জীবনে প্রথম বাবার জন্য কষ্ট হচ্ছে। নামমাত্র বাবাটাও তাদের আর নেই। আজ থেকে তারা অনাথ, পুরোপুরিভাবেই অনাথ। সামিউল এসে চাচাতো ভাইকে টানতে টানতে বলল, মাত্র লাশটা গোসল করানো হয়েছে, এমনি ধরিস না, এত দূর থেকে আইসোস, ময়লা লাগবো। লাশ? তার বাবা লাশ? শব্দটা শুনে সামিউলের দিকে চট করে মাথা তুলে তাকালো নাজির। চোখ দুটো লাল হয়ে আছে, টোকা দিলে যেন কঠোর পুরুষের গাল বেয়ে গড়িয়ে পড়বে রক্ত। সামিউল খানিকটা ইতস্তত করে দূরে সরে গেল। আমিরুল শাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এমনিতেই জীবনে অনেক কষ্ট করছে তোর বাপে, তার আর কষ্ট দেস না বাপ। মরছে সেই রাইতেই, অসুখ মানুষ, তাই শরীরে পচন ধরবে। যা দুই ভাইয়ে গোসল কইরা আয়, নামাজের পর হের জানে যা। নাজির একবার চাচাকে দেখে চোখ ঘুরিয়ে উপস্থিত সকলকে দেখে। শুধু দেখে না, খাটিয়ায় নিথর হয়ে পড়ে থাকা লোকটার জন্য কারো চোখে একটু অশ্রু। এই বিশাল দুনিয়ায় নাজির ছাড়া ওই লোকটার জন্য একটু কষ্ট পাওয়ার মতো একটা মানুষও দেখে না। সবার মধ্যে শুধু আফসোস, যেন বেঁচে থেকে তিনি মহাভুল করে ফেলেছেন। সবার ভাষ্যমতে আরও আগেই তার মরে যাওয়া উচিত ছিল, কিন্তু বাঁচা মরা কি আর মানুষের হাতে থাকে? ভাগ্য, ভবিষ্যৎ, জন্ম মৃত্যু সবই তো লিখেছেন সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। ক্লান্ত শরীরটা অতি কষ্টে ঘরে টেনে নিয়ে যায় সে। পোশাক বদলে করে আসে গোসল। সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে জড়িয়ে আতর মেখে তৈরি হয়। উঠোনে পা ফেলার মতো জায়গা নেই। এত এত মানুষ কোথায় ছিল এতগুলো বছর? তখন তো একবারও দেখতে আসেনি সুবহান আলী শাহ কেমন আছেন। অথচ মৃতের আশেপাশে আজ তাদের কত অভিনয় আর আহাজারি। তবে কি মানুষ মরলেই তার কদর বাড়ে? নওশাদ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে খাটিয়ার পাশে। ঘর থেকে নাজির বেরিয়ে আসতেই আমিরুল শাহ, মুমিনুল শাহ তাদের তাড়া দিলেন, আয় আয় আয়, জহরের নামাজ শুরু হইয়া যাইব। আপনারা খাটিয়ার পায়া ধরেন না। নাজিরের কথায় থেমে দাঁড়ালেন দুই ভাই। মুমিনুল শাহ বললেন, ধর্ম না মানে তাহলে নিবি কেমনে? আমরা দুই ভাই আছি না, সুবহান আলী শাহর পোলা। বাকি দুইটা কেটাই ধরবো? তোর পোলা হইলে আমরা তোর ভাই, আপন মায়ের প্যাডের ভাই। ভাই এই পরিচয় আর দিয়েন না, আল্লাহ গোসা করব। শেষ মুহূর্তে আমি চাই না অমানুষকে ছোঁয়ায় আমার আব্বার আত্মাটা কষ্ট পাক। হতভম্ব হয়ে গেলেন দুই ভাই। আলাদা যা বলার এই ছেলে বলে, কিন্তু আজ কিনা এতগুলো মানুষের সামনে এমন কথা। আমিরুল শাহ ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, মুখ সামলায়া কথা কয় না যে আমরা ও মানুষ।
তো কি মানুষ, অযথা কথা কইয়েন না, আগে আগে হাইটেন। তারা আর এগোলো না সামনে। খাটিয়ার সামনে 2 পা ধরলো নাজির নওশাদ, আর পেছনে 2টো ধরলো মিল্টন লতিফ। চাচাতো ভাইদেরও ধরতে নিষেধ করে দেওয়া হলো, অথচ সেই নিষেধাজ্ঞা মানল না শুধু পারভেজ। লতিফকে সরিয়ে দিয়ে সে ধরলো। আমিরুল শাহ, মমিনুল শাহ চুপচাপ অপমানটা হজম করে নিলেন। ধীরে ধীরে সবাই মসজিদের দিকে অগ্রসর হলো। চিরদিনের জন্যে শাহ বাড়িকে বিদায় জানিয়ে সুবহান আলী শাহর নিথর দেহ নিয়ে যাওয়া হলো বিদ্যালয় প্রাঙ্গণে। মসজিদের পাশেই বিশাল বিদ্যালয় মাঠটি অবস্থিত। আকবর মিয়া অনেক আগে নাতিদের নিয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন। গোসল করে তৈরি হয়ে বাড়ি থেকে সোজা মসজিদে এসে উপস্থিত হয়েছেন। তার চারিদিকে তার 2 পুত্র আর নাতিরা দাঁড়িয়ে আছে। সাথে এসেছে সিফাতও, দাঁড়িয়ে আছে চাচা মাসুমের হাত ধরে। নওশাদকে দেখে বুড়ো এগিয়ে এলেন, কিন্তু তারা কেউই তার সাথে কথা বলল না। এড়িয়ে গিয়ে দাঁড়ালো দ্বিতীয় কাতারে। আকবর মিয়া মন খারাপ করলেন না, ছেলে দুটোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে। নামাজ শেষে বিশাল মাঠটাতে রোদ মাথায় নিয়েই পড়ানো হলো জানাজা। পরিচিত অপরিচিত অনেকে এসে শেষবারের মতো মৃত মুখখানি দেখে গেলেন এক পলক। আকবর মিয়া এবার আর নিজেকে ধরে রাখতে পারলেন না, কেঁদেই দিলেন। দেহের সমস্ত ভাত ছেড়ে দিয়ে বসে পড়লেন নিচে। কাশেম আলী এসে পেছন থেকে আগলে ধরলেন পিতাকে। পুনরায় কফিন ঠিক করে জানাজা শেষে লাশ নিয়ে যাওয়া হলো উত্তরপাড়ার পারিবারিক কবরস্থানে। এখানে ফতে আলী শাহ আর তার স্ত্রীর পাশাপাশি কবর। সুবহান আলী শাহর কবরটা খোঁড়া হয়েছে একেবারে পিতার কবরের বাম পাশের ফাঁকা স্থানে। কড়া রোদ থাকার পরেও কবরে পানি উঠেছে। মিল্টন দৌড়ে গিয়ে কলা গাছ কেটে আনলো। পাজামা হাঁটু পর্যন্ত উঠিয়ে সেই কলা গাছ নিয়ে নাজির নিচে নেমে পড়লো। ঠিকমতো বসিয়ে উঠে এলো উপরে। লাশটা বিছানো কলা গাছের উপরে শোয়ানো হবে। আফাজউদ্দিন সেখানে দাঁড়িয়ে আছেন। জানাজা পড়ে এখানে এসেছেন। আমিরুল শাহ মমিনুল শাহের উদ্দেশ্যে বললেন, তোরা করবে নামবি না? ভাস্তাগো কথা ধরলে হইব? ছোট মানুষ ওরা, সদ্য বাপ হারাইছে, তার মাথা ঠিক নাই। নিজে গো মানুষে করবে শ্রাইমা মাটি দিয়ে ভালো। মমিনুল শাহ কয়েক কদম পিছিয়ে গেলেন। একবার লোকমুখে শুনেছিল দূরগ্রামে মৃত বোনকে মাটিতে দিতে নেমে এক লোক নাকি ওখানে আটকে পড়েছিলেন। তারপর অনেক চেষ্টা করেও তাকে আর বের করা যায়নি। কবরের মাটি তাকে টেনে নিয়েছিল নিজ গর্ভে। পরে জানা যায় সেই লোক বোনকে বঞ্চিত করে নিজে একাই আত্মসাৎ করেছিল পিতার সমস্ত সম্পদ। তাই ঝুঁকে নিলেন না তিনি। তাকে পিছিয়ে যেতে দেখে আমিরুল শাহ পিছিয়ে গিয়ে বললেন, বয়স বাড়ছে, মেজাজ বিষ, ওরাই দিক। নাজির, নওশাদ, পারভেজ, মিল্টন মিলে লাশটা কবরে নামালো। এই শেষ মুহূর্তে এসে চোখটা জ্বলে উঠল নওশাদের। গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। নাজির তার কাঁধে হাত রাখলো। দোয়া পড়তে পড়তে মাটির নিচে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষটাকে চাপা দিয়ে উঠে এলো দুজনে। ধীরে ধীরে উপস্থিত জনসমুদ্রের ঢেউ কমতে কমতে একসময় মিলিয়ে গেল। আচমকায় রোদ মিলিয়ে গিয়ে সূর্য ঢাকা পড়ল ধূসর মেঘের ছায়। পলিথিনের আস্তরণে ঢেকে দেওয়া হলো কাঁচা মাটির কবর। উপরে গেঁথে দেওয়া হলো কাঁচা খেজুর গাছের ডাল। নাজির ওখানেই বসে রইল। বুকের ভিতর কেউ বোধহয় ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। ভাইকে ছেড়ে নওশাদ গেল না, সেও বসে রইল পাশে। একসময় আস্তে করে বলল, আর কতক্ষণ বসে থাকবে? এবার বাড়ি চলো। আব্বা তো কথা কইতে পারে না, কবরের ফেসার প্রশ্ন করলে কেমনে উত্তর দিব? আমগো আব্বা তার অর্ধেক জীবন বিছনায় কাটাইছে, কোনো অন্যায় করে নাই। হেরে আল্লাহ আজাব দিব না তো? বোজদার পুরুষের মুখে এমন অবুঝ কথা শুনে দুর্বল হয়ে গেল নওশাদও। আকবর মিয়া ছেলে নাতিদের উদ্দেশ্যে বললেন, যত কঠোর লোক হোক, বাপের বেলায় পোলাটা দুর্বল। ছোড়ারে আগলাইয়া রাখার লাইগা নাজির আছে, নাজিরের লাইগা কেডাই আছে। নজরুল আলম বললেন, আল্লাহ আছে আব্বা। আকবর মিয়া আর কিছু বললেন না, চুপচাপ হাঁটা ধরলেন বাড়ির পথে। তালেবের উদ্দেশ্যে বললেন, তোর বোন কই? বাড়ি দিয়ায়, দুর্দিনে স্বামীর পাশে থাকা তার উচিত। তালেব মাথা নাড়িয়ে আগে আগেই হেঁটে গেল। শাহবাড়ির লোকগুলো যেই দুর্ব্যবহার শুরু করেছিল তখন ক্ষণে ক্ষণে তেড়ে যাচ্ছিল তাদের দিকে। তা দেখে মিস্ত্রিকে ওখানে রেখে আসার সাহস পায়নি ভাইয়েরা, তাই আসার পথে রেখে এসেছিল বাড়িতে। সামিউল, নাজমুল, শাহরিয়ার জোর করে টেনে টুনে বাড়িতে নিয়ে গেল নাজিরকে। কণ্ঠস্বর দুর্বল হলেও ছেলেটার শরীরে কি জোর, কিছুতে যেতে চাচ্ছিল না। আশেপাশের বাড়ি থেকে সবার জন্য খাবার দিয়ে গিয়েছে। গ্রামে কুসংস্কারের অভাব নেই। তার মধ্যে অন্যতম হচ্ছে বাড়িতে কেউ মারা গেলে প্রথম 4 দিন পর্যন্ত চুলায় আগুন ধরানো নিষিদ্ধ। তাই এই কদিন প্রতিবেশীরাই দিয়ে যাবে খাবার। নাজির বাড়িতে এসে দেখলো চাচাদের ঘরে উৎসব লেগেছে। সবাই খেতে বসেছে একসঙ্গে। সামিউল 2 ভাইকে ডাকলো, আম্মায় বাদ বাড়ছে, আয় খাইয়া যা, সারাদিন না খাওয়া। নাজির সেদিকে গেল না। সদ্য পিতা হারানোর শোকের মধ্যে তার গলা দিয়ে কিছুতেই খাবার নামবে না। ছোট ভাইয়ের উদ্দেশ্যে বলল, যা খাইয়া আয়, রাবণের গোষ্ঠীর লাইগা পরে আর ভাগে পাবি না। খায়া দেয়া ঘরে গিয়া ঘুমায়া পড়। ভাই তুমি?
যা তো। ধমক খেয়ে কাচুমাচু হয়ে গেল নওশাদ। তারও মন ভালো নেই। বাবার সঙ্গে কথা না বললেও সে কি বাবাকে ভালোবাসে না? অবশ্যই বাসে, হয়তো নাজিরের মতো অত গভীর নয়, তবে কমও নয়। নাজির সোজা প্রবেশ করলো বাবার ঘরে। বুকটা খা করে উঠল। মানুষটা মরতে না মরতেই তার সকল চিহ্ন নষ্ট করে দেওয়ার জন্য বাড়ির বাকি মানুষগুলো যেন উতলা হয়ে উঠেছে। চৌকির বিছানার চাদর, বালিশের কভার বদলে দেওয়া হয়েছে। মেঝে কালো মাটির প্রলেপ দিয়ে লেপে দেওয়া হয়েছে। বাবা গন্ধটা চারিদিকে নেই, তার বদলে ঘুরে ফিরছে আগরবাতির গন্ধ। নাজির আর সেখানে দাঁড়ালো না, চলে গেল নিজের ঘরে। তাকে দেখে মিস্ত্রি উঠে দাঁড়ালো। সে ফেরার আগে তালেবটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছে। পরনের পোশাক বদলে বিছানায় বসলো নাজির। বুকের ভারটা কিছুতেই নামছে না। চোখ জোড়া সেই কখন ধরে জ্বলছে। মাথা ব্যথায় রক ছিঁড়ে জ্বর উপক্রম। মিস্ত্রি এগিয়ে এসে স্বামীর মাথায় হাত রাখলো। বুঝদারের মতো বলল, দাদাজান বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু মানে এই নোংরা দুনিয়া থেকে, পাপ থেকে মুক্তি। কষ্ট না পেয়ে আমাদের উচিত ওনার জন্য দোয়া করা। নাজির চোখ তুলে মেয়েটার দিকে এক পলক তাকালো। এভাবে কখনো কেউ তার মাথায় হাত রাখেনি। আশ্বাস দিয়ে বলেনি এত সব সুন্দর কথা। আসার পথে দাদা মিস্ত্রিকে আলাদা ডেকে নিয়ে বুঝিয়ে বলেছেন, সে ছাড়া স্বামীর আর নিজের মানুষ বলতে আছে নাকি কেউ? নরম নরম হাত দুটো দিয়ে শক্তপোক্ত পেটানো দেহ জড়িয়ে ধরে মাথায় থুতনি ছোঁয়ায় মিস্ত্রি। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, দুঃখ সবসময় আড়াল করতে নেই, মাঝে মধ্যে কাঁদতে হয়। চোখ থেকে অশ্রু ঝরে পড়ার সুযোগ দিতে হয়। কাঁদলে বুক হালকা হয়। কিন্তু নাজির কাঁদল না। অচেনা পরিবেশে গত রাতে তার ভালো ঘুম হয়নি, আজ সারাদিনও ঘুম হয়নি। তার মধ্যে এমন একটা শোকের ছায়া। সে বিছানায় শুয়ে পড়ল। মিস্ত্রিও পাশে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এভাবে সারা বিকেল কেটে রাত হলো। ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো ধরণীতে। টিনের চালে গড়িয়ে পড়া বৃষ্টির শব্দে ঘুম ভেঙে গেল নাজিরের। উঠে বসলো সে। অন্ধকারের আলো দেওয়া হয়নি। পাশে ঘুমিয়ে বুধ হয়ে আছে কিশোরী বউ। নাজির হারিকেন জেলে টেবিলে রাখলো। আচমকা মনে পড়ল বাবার কথা। সেই দুপুরে অত দূরে মাটির নিচে বাবাকে শুইয়ে রেখে এসেছে, তার মধ্যে বৃষ্টি। বাবা থাকবে কি করে? ছাতার টর্চলাইট নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো সে। শিকল আটকে ঘরে তালা দিয়ে অন্ধকার রাতে একা একা চলে এলো কবরের কাছে। পলিথিন থাকায় আলগা মাটি গলে পড়ছে না, তবুও নিজের মাথার উপরের ছাতাটা বাবার কবরের উপর রেখে দিল নাজির। এতক্ষণ ধরে কষ্ট করে সামলে রাখা অবাধ্য চোখের পানি উন্মুক্ত করে দিল। বৃষ্টির সময় কাঁদতে সুবিধা হয়। কেউ দেখে না, জানে না, ধরতে পারে না। নাজিরের জীবনের একমাত্র দুর্বলতা ছিল তার বাপ, অথচ সেই বাপ আর নেই। আজ থেকে তার ঠাঁই 3.5 হাত মাটির নিচে। নাজির নাক টেনে কান্নাজড়িত কণ্ঠে ডাকে, আব্বা, আপনার কি ওখানে বেশি কষ্ট লাগতেছে? এই দুনিয়ার থেকেও কি বেশি কষ্ট? পৃথিবীর থেকে সুবহান আলী শাহ বিদায় নিয়েছেন আজ 3 দিন, তবুও কোথাও কিছু থেমে নেই। আগের মতোই রোদ উঠছে, আকাশ ফুরে বৃষ্টি নামছে, বর্ষ পঞ্জিকার তারিখ বদলাচ্ছে। সিদ্দিকের চায়ের দোকানেও লেগে আছে ভিড়। বাড়ির ভেতরকার পরিবেশ রোজকার মতো স্বাভাবিক। বিকেলে বড় চাচা 2 ভাইকে কাচারি ঘরে ডেকে পাঠালেন। গম্ভীর কণ্ঠে বললেন, কালি তঙ্গ বাপ মরে 4 দিন মেলা করতে হইব। নাজির নিশ্চুপ। নওশাদ তার নীরবতা দেখে বলল, আপনারা গুরুজনেরা তো আছেনই, যা ভালো মনে করেন তাই করেন। তা তো কর্মই। সামিউলা তোর বড় চাচিদের দিয়া ফার্দ বানাইয়া সব আব্বাস ও শাহিরদের আনতে পাঠাই দিছি। গোরামের সবাই ডাইল ভাত খাইমু। একটা মানুষ এতকাল জীবন মরণের লগে যুদ্ধ কইরা কয়দিন আগে মরছে, হের লইকে গ্রামবাসী করে খাওয়াইতে হইব কেন? উৎসব লাগছে? নাজির বলে উঠল কথাটা। আমিরুল শাহর হাস্যোজ্জ্বল মুখখানায় বিরক্তির আভা দেখা দিল। বললেন, এটা সমাজের নিয়ম। মানুষ মরলেই 4 দিনের দিন 40-এর দিন মিলাদ পড়ায়, লোক খোয়ায়। তোর লাগা কি নিয়ম বদলাইব? উল্টা মানুষের পিঠ পিঠে কথা বলবো। বলুক বলুক, আমনে গো কি এত বছর তো একটা খোঁজ নিতে কেউ আয় নাই, এখন মেলা খাইতে আইব? শরম করে না? বেশি কথা কস না, সব কিছুতে তো গো বাড়াবাড়ি। এই যে কথায় কথায় আমাগো বিরুদ্ধে যাস, সবার সামনে অপমান করস, তাও আমি তো গো সাত ছাড়ি কাহনে। আমাগো জায়গায় অন্য কেউ চাচা হইলে খবর আছিল। নাজির তর্কে জড়ালো না, মৌন রইল। আমিরুল শাহ বললেন, গরুর গোস, সাদা ভাত, ডাইল আর লেবু, শশা, এই হইল আয়োজন। কিছু করার নাই, না খাইলে সমাজে চলতে পারবো না। পাছে লোকে কি কইব? লোকের কথা খুবই খারাপ নাজির। এগো মুখ বন্ধ করতে অনেক কিছু বাধ্য হয়ে করা লাগে। নাজির আরো কিছুক্ষণ চুপ থাকলো। বলল, যা করার করেন, যা খরচপাতি হয়
তা হিসাব কিতাব কইরা আমারে কইয়েন, টেহা না হয় দিয়া দিমু। কথাটা শুনে আমিরুল শাহ অবাক হয়ে বললেন, তুই দিবি? হ, আর কেটাই দিব? বাপ তো আমারই। নৌসাদ আছে, আব্বাস ভাইয়ের লগে না হয় ওই যাইব। এখানেই কথার সমাপ্তি ঘটিয়ে উঠে চলে গেল নাজির। চাচা থেকে বিদায় নিয়ে নওশাদও ভাইয়ের পিছু ছুটল। আমিরুল শাহ চুপচাপ বসে রইলেন। বাবা হারিয়ে ছেলেটা একেবারে শান্ত হয়ে গিয়েছে, যা বলা হচ্ছে তাই মেনে নিচ্ছে। এই নাজিরকেই তো তিনি এতকাল দেখতে চেয়েছিলেন। নওশাদ পিছু পিছু হাঁটছে। নাজির তার উদ্দেশ্যে বলল, হ্যাঁ গো, হ্যাঁতে হ্যাঁ মিলাবি না, আর সরাসরি নাও করার দরকার নাই। এই দিন ভূমি অফিস গিয়া তো সবকিছু নিজে চোখে দেখলি, আরে অনেক কিছু দেখার আছে। মিলাদ শেষ হোক, তারপর এক জায়গায় লইয়া যামো। আপাতত যেমন আসোস সাইজা থাক। নওশাদ মাথা নাড়ালো। নাজির পুনরায় বলল, এ নেই থাক, শহরে যার কোনো প্রয়োজন নাই। আমার খেতে খামারে দেখভাল কর, হিসাব রাখ। বউয়ের লাগে সব ঝামেলা মিটাই ফেল। সংসার করলে এই নেই করতে হইব। আব্বার ঘর পরিষ্কার কইরা শেষ, এই ঘরে আইয়া পর। ভেবেছিলাম রেজাল্ট বের হলে চাকরি পরীক্ষা দেব। এই দেশে চাকরি করে লাভ নাই। চত্বর বাজারে এক মুদি দোকানদার আছে, হেড পোলারে আইএ পাস করে বিদেশ পাঠিয়ে দিয়েছে। মাসে ভালো রোজগার করে। এই তো গত বছরে একটা বাড়ি করছে। গেছে মাসে শহরে জমি কিনছে। সপ্তাহ পার হোক, তার লগে কথা কইয়া তোরে পাঠাই দিমু। এরপরে কামাই রোজগার করে দেশে সম্পদ করার পর এনে থাকবি নাকি বিদেশে থাকবি, এটা তোর ব্যাপার। বিদেশ যেতে অনেক টাকা লাগে ভাই। আমার ইচ্ছে ছিল মাস্টার্স করার। যত টাকা পয়সা লাগুক আমি ব্যবস্থা করবো। মাস্টার করার হইলে বিদেশে গিয়ে কর, তবু এই দেশে থাকার দরকার নাই। আর হ্যাঁ, 5 বছরের মধ্যে সব টাকা আমার শোধ করে দিতে হইব। যা দিমু ধার দিমু তোরে। চুপচাপ মেনে নিল নওশাদ। বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের বৃত্তির সুযোগ রয়েছে। অনেক সিনিয়ররা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে গিয়েছে। কদিন পর দুজন বন্ধুও নাকি যাবে। নওশাদের অবশ্য ইচ্ছে ছিল, কিন্তু অর্থ আর সমর্থনের অভাবে মনের ইচ্ছে মনেই চেপে রেখেছিল সে। তবে এবার যেন তা পূরণ হওয়ার পথে। তাই আর মনের কথাগুলো এত সহজে বুঝে যায় ভাই তার মনের কথাগুলো এত সহজে বুঝে যায় কিভাবে। দুপুরে রোদ ফিকে হয়ে গিয়েছে। অবেলায় গোসল সেরে ঘরে আসতেই ভাত নিয়ে স্ত্রীকে বসে থাকতে দেখল নাজির। গায়ে শার্ট জড়িয়ে বলল, মেলা কাম পইরা রইছে, এখন খামু না। মিস্ত্রি ভাত বাড়ল। বড় মাছের টুকরাটা দিয়ে বলল, রাতে ঠিক মতো খাননি, সকালে তো কিছু মুখেই তোলেননি। এভাবে না খেয়ে কিভাবে চলবে? শরীরের সব জোর কমে যাবে। আপনার মতো এত শক্ত সামর্থ্য মানুষের সেবা করা কি আমার পক্ষে সম্ভব? করতে হইব না সেবা, এসবে আমার অভ্যাস আছে। 2-3 দিন না খাওয়া থাকলে কেউ মরে না। ভাতের থালা নিয়ে বসা থেকে উঠে এলো মিস্ত্রি। ঝোল দিয়ে মাখে এক লোকমা মুখের সামনে ধরে বলল, আপনি বেশি কথা বলেন, হা করুন তো। তুমি খাও, জোর করিও না। মন মেজাজ এমনিতেও ভালো না, কি না কি কইয়া দিমু পরে কানবা। সে কথা শুনল না মিস্ত্রি। পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে স্বামীর মুখের মধ্যে ঠেসে দিল বিশাল এক ভাতের লোকমা। নাজির চুল আছড়ে সবে ঘুরেছিল। স্ত্রীর আচমকা দুরন্তপনে চমকালো, মুখে মেখে গেল এটোতে। বিছানায় এসে বসে পড়ল। মিস্ত্রির ওন্না টেনে মুখটা মুছতে মুছতে ধমকালো, কত বড় সাহস মাইয়ার! দেখানোর কি আছে? আমি তো গিন্নি, নাজির সার একমাত্র গিন্নি। সামান্য হাসলো নাজির। অবাধ্য না হয়ে বাধ্য ছেলের মতো হা করল। ছেলেটাকে হাসতে দেখে স্বস্তি পেল মিস্ত্রি। খেতে খেতে নাজির বলল, কার লগে তর্ক করতেছ? চিল্লে চিল্লে শুনলাম একটু আগে। আপনার ভাবির সাথে। কেন? সবসময় অতিরিক্ত বাড়াবাড়ি করে, যেন আমরা বিনে পয়সায় তাদেরটা খাই। খাবার আনতে গেলে মেপে মেপে অল্প ভাত দেয়, উচ্ছিষ্টের মতো তরকারি দেয়। আজ নিজ থেকে নিতে যাওয়ার প্রত্যেকবারের মতো এক কথা, তিনি খাবার বেড়ে দিবেন। তুই কি কইছস? প্রথমে জিজ্ঞেস করেছি আমি বাড়লে সমস্যা কোথায়। সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি নাকি বেশি নিয়ে ফেলবো, পরে সবার কম পড়বে, আমি সবার থেকে বেশি খাই। তারপর? অনেক এদের তালবাহানা শুনেছি, সম্মান করেছি, তবে আর নয়। তাই বলে দিয়েছি আমি আপনার স্বামী বা শ্বশুরের পয়সা খাই না যে আপনি ধরে ধরে হিসাব রাখবেন। আমাদের যতটা প্রয়োজন তার থেকেও বেশি আমার স্বামী বাজার করে, তাই আমার যতটুকু ইচ্ছে ততটুকুই খাবার খাবো আমি। যা করার করে নিন আপনি। মুখে খাবার চিবোতে চিবোতে অবাক চোখে তাকিয়ে রইল নাজির। শেষ লোকমা মুখে তুলে দিয়ে মিস্ত্রি জিজ্ঞাসা করল, আরো আনবো? না, পেট ভইরা গেছে, এবার তুমি খাও। আর কথাগুলো ঠিক বলেছি না? মৃদু হেসে উঠে দাঁড়ালো সে। মাথা নাড়িয়ে বলল, একেবারে ঠিক কইছো। এইবার মনে হইতেছে নাজির সার বউ।
আলমারি থেকে কি যেন একটা নিয়ে ঘর থেকে বের হলো নাজির। মিস্ত্রি এবার নিজে খেতে বসলো। গত কয়েকদিনের ঘটনা আর দাদা বাবার কথায় শাহবাড়ির লোকগুলোর উপর থেকে তার ভয় সম্মান সব উঠে গিয়েছে। কোথা থেকে যেন অদ্ভুত এক সাহসের সঞ্চার হয়েছে। এইটুকু একটা মেয়ে ঠিকই বুঝতে পেরেছে এই বাড়িতে টিকে থাকতে হলে মাথা উঁচু করে গলায় জোর আর বুদ্ধিতে টিকে থাকতে হবে। নওশাদ আর আব্বাস মিলে জেলা শহর থেকে গিয়ে বাজার করে এনেছে। কোনো কিছুর কমতি নেই সেখানে। সকাল হতেই নাস্তা সেরে বাড়ির মেয়ে বউরা বসেছে বিভিন্ন কাজে। কেউ মশলা বাটছে, কেউ কুটনা বাটছে, কেউ আবার গোস্ত ধোয়ার কাজে নেমে পড়েছে। আশেপাশের মহিলারা এসেও হাত লাগিয়েছে সেই কাজে। সবার মধ্যে চলছে নানান গল্পগুজব। মিস্ত্রি বসে বসে শশা লেবু কাটছে। মর্জিনা জিজ্ঞাসা করলেন, তোমার সুডো যা কই আইলো না তো? কি উত্তর দিবে বুঝতে পারল না মিস্ত্রি। এই বিষয়ে নাজির তাকে জানায়নি, কিছু জিজ্ঞাসা করার সুযোগও পায়নি। তবুও কিছু একটা বলতে যে হবে তা সে ঠিক জানে, তাই বলল, বাবার বাড়িতে। এনে শ্বশুর মরছে, তারা মেলা করতেছে, আর হে বাপের বাড়ি পড়ে রইছে। এটা কেমন মায়া মানুষ? কলিমের মা কথা কেড়ে নিলেন, আমার তো মনে হয় নওশাদের লগে ঝামেলা হইছে। মায়া তো এমনিতেও সুবিধার না, বাপ মায়ের কথায় নাচলে কি আর সংসার চলে? এইটা লইয়াও দেখবেন লোকে কত কথা কইব। কইব মানে? কওয়ার বাকিও নাই। ওই বাড়ির সেলিমের মাই তো কাইলজি গাইল। কি আর করবেন ভাবি, শাহবাড়ির সব মানসম্মান সুবাহান ভাইয়ের পোলা দুই ভাই ডুবাইতাছে। শুধু পোলা না, বাপ কি কম আছিল? কীর্তিকলাপও তো কম করে নাই। মাস্টার বাড়ির কাছে মায়ের খায়ে ওই বাড়ির মাইগিয়া পোলা দিয়ে ধরাই আনছে। সবই লোভ। মর্জিনা চাপাসরে ধমক দিলেন, তুমি নাজিরের বাপ সম্পর্কে কতটুক জানো? বাড়ির বউ বউয়ের মতন থাকো, বয়স্ক গো মতো খালি পাকনা পাকনা কথা। ভুল কি কইছে গো ভাবি? মর্জিনা কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতে মিস্ত্রি বলে উঠল, শুনেছি আপনি নাকি স্বামীর সংসার করতে পারেননি, তালাক হয়েছিল। কেন হয়েছিল? ঘরের কাজকর্ম তো ভালোই পারেন, পাক্কা গৃহিণী, চরিত্রে দাগও নেই, তবে কেন? কলিমের মায়ের অধরের হাসি ঝট করে নিভে গেল। মাসটা কার্তিক হলেও ললাটে জমেছে আষাঢ়িয়া মেঘ। এমন একটা কথা অনাকাঙ্ক্ষিত মানুষের মুখে কেউ আশা করেনি যেন। পেঁয়াজ ছিলে শেষ করে আদা ছিলতে লাগলো মিস্ত্রি। এক পলক তাকালো মহিলার মুখের দিকে, বলল, অনেকদিন ধরে প্রশ্নটা মাথায় ঘুরছিল, কিন্তু সময় সুযোগের অভাবে জিজ্ঞেস করা হয়নি। তবে আপনি বলতে না চাইলে সমস্যা নেই। মহিলা আর কথা বলল না। হাতের মুঠো শক্ত হয়ে গেল তার। তাও মিস্ত্রি নজর এড়ালো না, ঠোঁট টিপে হাসলো সে। একেবারে জায়গা মতো দিয়েছে, তাও যেন মন ভরল না। কুচুটে মহিলাটি এখনো পর্যন্ত তাকে কম অপমান তো আর করেনি, তাই শেষ আরেকটা খোঁচা দেওয়ার উদ্দেশ্যে বলেই ফেলল, আচ্ছা, করিম কি আপনার আর আপনার স্বামীরই সন্তান? কলিমের মা এবার তেতে উঠলেন, কি কইতে চাও তুমি? কেমন প্রশ্ন এগুলো? মিছেমিছি মুখ ভার করলো মিস্ত্রি। রাগ করবেন না চাচি, আমি তো এমনি জিজ্ঞেস করলাম। মানে বাপ কিভাবে নিজের সন্তান ত্যাগ করতে পারে? আর আপনার বাপ মা, আপনি যদি সৎ হন তাহলে তারাই বা কেন আপনাকে আর আপনার সন্তানকে গ্রহণ করেনি? কলিমের মা জবাব দিতে পারলেন না। বিভিন্ন বয়সী এতগুলো মানুষের সামনে চক্ষু লজ্জা আর রাগে চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আঁচলে সে অশ্রু মুছে মাথা নিচু করে চাল বাঁচতে লাগলেন। মর্জিনা বললেন, সমাজ বইলে একটা শব্দ আছে, এর জটিলতা তুমি বুঝবা না। সব বাপ পুরুষ একরকম হয় না। কিছু কিছু বাপ আর পুরুষ অমানুষও হয়। ধৈরা নাও তেমন কিছু কলিমের মায়ের কপালে পড়ছে। কথাটা বলে অনেকক্ষণ চুপ রইলেন মর্জিনা, তারপর বললেন, সবার সামনে সব কথা কইতে নাই, অন্যের চোখে পানি আইয়া পড়ে এমন কথা তো আরও না। এটা যদি আপনারা বুঝতেন। ভ্রু কুচকে নিলেন তিনি সহ বাকি নারীরাও। কয়দিন ধইরাই তোমার মুখে একটু বেশি ক্ষয় ফুটতাছে না? ব্যাপার কি? বেশি বাড়লে কিন্তু ঝড়ে মুখ থুবড়ায় পড়বা। এইটা শহর বাড়ি। বিথি বলল। চমৎকার হাসলো মিস্ত্রি। কোমল স্বরে বলল, ঝড় আমার কিছুই করতে পারবে না। আমার স্বামী আছে না, সে ঠিক ধরে নেবে। তোমারই শুধু স্বামী আছে, আমগো তো নাই। কেন থাকবে না? কেন, নিশ্চয়ই আছে, কিন্তু আমার স্বামীর মতো নয়। কেন তোমার স্বামী এমন কি করতে পারে যে আমগো স্বামী পারে না? আমার স্বামী কখনো রাতের আধারে নেশা করে এসে আমার গায়ে হাত তোলে না, পরনারীর কাছেও যায় না। তার চেয়ে বরং বড় কথা হচ্ছে তিনি যথেষ্ট সৎ, অন্য কারো অর্থ সম্পদ কবজা করেও খায় না।
বলেই চট করে মাথা তুলে বিথির দিকে তাকালো মিস্ত্রি। বিথি হতভম্বতার সহিত আশেপাশে এক পলক তাকিয়ে দেখল সবাইকে। তার মতো করে ফরিদার মুখের রঙও বিবর্ণ হয়ে গেল। কথাগুলো তাদেরকে খোঁচা মেরে যে বলা হয়েছে বুঝতে আর বাকি রইল না। মর্জিনা ফিক করে হেসে দিলেন। বাকিদের তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি হাত চালাও তোমরা, বেলা হইয়া যাইতেছে, রাধুনি আইয়া পড়ব, নামাজের পরে সবাই খাইতে বসবো কিন্তু। জায়ের উপর ফরিদা সন্দেহ হলো। এসব কথা ওই মহিলা ছাড়া আর কে শেখাবে একে? তারই তো মনে মনে যত হিংসা। সকাল গড়িয়ে দুপুর হলো। রাঁধুনি রান্না সময় মতোই শেষ হলো। জোহরের নামাজ শেষে সবাই চলে এসেছে শাহবাড়ির দোরগোড়ায়। তাদের নিয়ে বসানো হলো নির্দিষ্ট স্থানে। তবে মাস্টার বাড়ির সবাইকে নিমন্ত্রণ করলেও উপস্থিত রয়েছে শুধু কাশেম আলী, নজরুল আলম আর মাসুম। মৃত মানুষের নাম করে লোক খাওয়ানোর নামক মিলাদ আকবর মিয়ার পছন্দ নয়। নাতিগুলো হয়েছে তার মতোই। বাকিরাও আসতো না, শুধু নাজিরের কথা ভেবেই এসেছে। ফতে আলী ঈশার 2 পুত্রকে তারা বিশ্বাস করে না। বাপ মরা শোকাতর ছেলেটাকে না আবার কোন ঠাসা করে দেয়। আর মাসুম এসেছে বোনের জন্যে, আবার কবে না কবে দেখা হয়। তাদের নিয়ে গিয়ে খাটে বসালো নওশাদ। বাকি ভাইরা সব কিছু তদারকি করছে, সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। নাজির সেসবে আজ আর গেল না। দূরে দাঁড়িয়ে চুপচাপ শুধু দেখতে লাগলো। এদের কর্মকাণ্ড তার বিরক্ত লাগছে, যেন তার পিতার মৃত্যুতে চারিদিকে খুশির জোয়ারে ভাটায় বসেছে। সেই ভাবনার মধ্যে কোনো এক ফাঁকে এসে যে পাশে দাঁড়ালো মাসুম, সেই খেয়াল হলো না। খেয়াল হলো তখন যখন পাশ থেকে তীরের মতো ছুটে এলো একটা প্রশ্ন। কি অবস্থা তোর, ঠিক আছোস? ঘাড় বাঁকিয়ে তাকালো নাজির। মাসুমের দৃষ্টি দিকহীন কোথাও। অপ্রস্তুত হলেও স্বাভাবিকভাবেই উত্তর দিল, কেন, কি হইব? আমি সবসময়ই ভালো। চাপা এনে কি করস? ভিতরে যা, পরে ভাগে আর পাইবি না। নিজেরে শক্ত রাখ, জন্মাইলে মরতে হয়, কথাটা চিরন্তন সত্য। যত দুর্বল হবি তত এই দুনিয়াতে টিকে থাকতে মুশকিল। দুর্বলতা তোর লগে যায় না। জ্ঞান দেওয়া সহজ, কিন্তু এমন পরিস্থিতি পার করা সহজ না। জন্মের পরে থাইকাই বাপ মা, ভালা দাদা চাচা পাইছস, তো তাই বুঝবি না কিছু। এতে আমার কোনো হাত নাই, সবই ভাগ্য। আল্লাহ যে কখন কারে কেমনে পরীক্ষায় ফেলায় তা বোঝা বড়ই মুশকিল। তবে মনে হয় পরিস্থিতি আমি পার না হইলেও তুই ঠিকই হইছস। তাই তোর অভিজ্ঞতা বেশি, দুনিয়া সম্পর্কে জ্ঞান বেশি, উপস্থিত বুদ্ধি ভালা। যে কোনো পরিস্থিতিতে নিজেরে সামলাইতে পারস, এমন কিছু যে হইব তা তো আগে থেকে জানতি। নাজির আর উত্তর দেয় না, অন্যদিকে চলে যায়। বাবা ছাড়া এই বিশাল বাড়িটা তার ফাঁকা ফাঁকা লাগে। রোজ নিয়ম করে দুবেলা খাবার খাওয়াতে যাওয়া, মন খারাপ হলে নিজের মতো বকবক করা আর কখনো হবে না। তবুও মৃত্যু পরবর্তী জীবনে লোকটা ভালো থাকুক, শান্তিতে থাকুক, এতটুকু দোয়া সে আল্লাহর কাছে করে। এই দুনিয়ার বদলে যেন তিনি জান্নাত পান। খাওয়া শেষে একে একে সবাই চলে গেল। পুরনো কত কথা নিয়ে হাসি ঠাট্টা করলো। সিরাজুল্লাহ, আমিরুল শাহ, মমিনুল শাহ, আতাউর দিল আর সবাই মিলে পান খেতে খেতে গল্পে মেতে উঠল। অথচ যেই উদ্দেশ্যে আজ এত আয়োজন তার কিছুই হলো না। কেউ ভুল করেও মৃত লোকটার নাম উচ্চারণ করলো না, স্রষ্টার দরবারে হাত তুলে একটু দোয়া করলো না। পরিশেষে আল্লাহ ছাড়া আর কেউ আপন নয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।